কিরে, আর কিছুদিন পরেই তো আমরা পিকনিক করতে যাচ্ছি। ওখানে গিয়ে কি খাওয়া দাওয়া করবি? তোরা কিছু ঠিক করেছিস? তখনকার কথা তখন দেখা যাবে। এখন তোমার বাড়িতে গরম গরম মটনের গন্ধ পেয়ে চলে এসেছি। আমাদের আগে থালা ভর্তি মটন আর ভাত দাও, তারপর না হয় পিকনিক নিয়ে আলোচনা করছি। তোতনের এমন কথা শুনে বিদিশা হেসে ওঠে, কারণ সে ভালো করেই জানি তোতন এবং তানিয়া দুই ভাই বোনে খেতে ভীষণ পরিমাণে ভালোবাসে। তাই যখনই বিদিশার বাড়িতে ভালো মন্দ খাবার রান্না হয় তখনই সে তোতন এবং তানিয়াকে নিমন্ত্রণ করে খাওয়ায়। আর সেদিন দুই ভাই বোনের নিমন্ত্রণের কোনো দরকার হয় না, কারণ বিদিশার বাড়িতে সেদিন মাটন রান্না হয়। তাই বিদিশা তাদের দুই ভাই বোনকে বেশি বেশি করে মাটন পরিবেশন করে খাওয়ায়। নতুন বছরের প্রথম দিন পিকনিকে যদি এরকম মাটন কষা আর ভাত হয় তাহলে কিন্তু আমাদের পিকনিক একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। পিকনিকের দিন সকাল থেকে খাওয়া দাওয়া শুরু করব আর বিকেলে গিয়ে থামবো। খুব মজা হবে। প্রায় 1 বছর পর আমরা নতুন বছরে সবাই মিলে পিকনিক করতে যাচ্ছি। দুজনে মিলে এভাবে তাদের প্রতিবেশীর সঙ্গে গল্প করছে এমন সময় দুই ভাই বোনের মা রত্না এবং বাবা সুজয় চলে আসে। আমি আর তোদের বাবা তোদের দুজনকে সেই কখন থেকে খুঁজছি, আর তোরা এখন এখানে এসে মাটন আর ভাত খাচ্ছিস? তোরা ভুলে গেছিস আজকে আমরা শপিং করতে যাব? চল তাড়াতাড়ি চল, তা না হলে কিন্তু আর দোকান খোলা পাবো না। ও মা, তুমি তো জানো আমি কি খেতে ভালোবাসি, তাই বিদিশা কাকিমার বাড়িতে মটনের গন্ধ পেয়ে আমি সব কথা ভুলে গেছি। আর তানিয়াকে নিয়ে মটন আর ভাত খেতে চলে এসেছি। এই আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এখন পিকনিক নিয়ে গল্প করছিলাম। তাহলে চলো আগে গিয়ে শপিংটা করে আসি। এই বলে দুই ভাই বোনে মিলে যখন তাদের বাবা মায়ের সঙ্গে শপিং করতে যাবে এমন সময় বিদিশার ব্যাপারটা নিয়ে খুব উৎসাহ বেড়ে যায়। তোমরা কি শপিং করতে যাচ্ছ গো? আর বলো না, আমরা তো কোথাও ভালো করে ঘুরতে যেতে পারি না। এই নতুন বছরে যে পিকনিকটা হবে সেই দিন নতুন নতুন শাল, সোয়েটার, জামা কাপড় ইত্যাদি পরবো। তাই ছেলে মেয়েকে নিয়ে একটু শপিং করতে যাচ্ছি। পিকনিক নিয়ে আমার অনেক প্ল্যান আছে, আর সুন্দর করে সেজে গুজে ফটো তুলে সোশ্যাল মিডিয়াতেও তো আপলোড করতে হবে। রত্নার কথা শুনে বিদিশারও পিকনিকের দিন নতুন নতুন সোয়েটার, জামা কাপড় পরতে ইচ্ছা হয়, কারণ সেও রত্নার মতো সাজগোজ করতে ভালোবাসে। আর তারা সবাই শুনেছে যে পিকনিকে অনেক রকমের কম্পিটিশন হবে, আর সেখানে একটা ফ্যাশন শো থাকবে। তাই সেই পাড়ার মহিলারা ফ্যাশন শো জেতার চেষ্টা করছে। এমন সময় রত্না যদি নতুন জামা কাপড় পরে পিকনিক করতে যায় তাহলে রত্নাই কম্পিটিশনটা জিতবে। বিদিশা মনে মনে এমনই ভাবনা চিন্তা করতে থাকে। আমিও শপিং করব। পিকনিকের দিন আমি এত সুন্দর সুন্দর ব্র্যান্ডেড সোয়েটার, জামা কাপড় পরবো যে ফ্যাশন শো আমিই জিতবো, কারণ এই পাড়ার মধ্যে সব থেকে সুন্দরী আমি। আর আমি যদি জিততে না পারি তাহলে আমার নতুন বছরটা পুরোটাই খারাপ হয়ে যাবে, মন খারাপ হয়ে থাকবে আমার। বিদিশা মনে মনে এমনই ভাবনা চিন্তা করতে থাকি। অন্যদিকে রত্না তার স্বামী এবং ছেলে মেয়েকে নিয়ে শপিং করতে চলে যায়। আর কিছুক্ষণ পর বিদিশার বর দীপেশ যখন বাড়িতে ফিরে আসে তখন বিদিশাও তার বরকে শপিং করতে যাওয়ার কথা বলে, কিন্তু দীপেশ অফিসের চাপে কিছুতেই শপিং করতে যেতে পারে না। উফ বাবা, তোমরা পারো বটে। পিকনিকের খাওয়া দাওয়া নিয়ে, খেলাধুলা নিয়ে, গান বাজনা নিয়ে চিন্তা করবে তা নয়, তোমরা এখন জামা কাপড় কেনার পেছনে ছোটাছুটি করছো। সারা বছর তো জামা কাপড় কেনো, আবার এখনো জামা কাপড় কিনতে হবে? আমি কিছু শুনতে চাই না। আমি নতুন সোয়েটার, শাল, জামা কাপড় সবই কিনবো। আর তুমি যদি আমার সঙ্গে না যাও তাহলে আমাকে টাকা দিয়ে দাও, আমি নিজেই কিনে নেব। বিদেশে এরকম করে জোর করতে শুরু করলে দীপেশের কিছু করার থাকে না। ফলে দীপেশ তার বউকে শপিং করার জন্য বেশ অনেকটা টাকা দিয়ে দেয়। তাই বিদিশাও পিকনিকের উদ্দেশ্যে সুন্দর সুন্দর শাল, সোয়েটার, জামা কাপড় শপিং করে নিয়ে আসে। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে, আর পাড়ায় পিকনিকের পরিকল্পনা নিয়ে সবকটা বাড়ি একেবারে মেতে ওঠে। এমন সময় পিকনিকের কোঅর্ডিনেটর আকাশবাবু খুবই দুশ্চিন্তায় পড়ে, আর সে পাড়ার সব বাড়িতে গিয়ে একটা মিটিং এর আয়োজন করে। কি ব্যাপার আকাশ বাবু, আপনি হঠাৎ করে এত রাত্রেবেলা পিকনিক নিয়ে মিটিং ডাকলেন কেন? কোনো অসুবিধা হয়েছে নাকি? আমাদের নিউ ইয়ারের পিকনিক ক্যান্সেল হয়ে যায়নি তো? তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। না না, তোমরা কেউ চিন্তা করো না, পিকনিক ক্যান্সেল হবে কেন? পিকনিক যেমন হওয়ার তেমনই হবে, কিন্তু একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা হলো? আমাদের পিকনিক করার জন্য কি স্পট খুঁজে পাওয়া যাচ্ছে না? কিন্তু আমি জানি আমরা যে বাগান বাড়িটা ঠিক করেছি সেই বাগান বাড়িটা আমাদের জন্য প্রত্যেক বছর 1 তারিখের পিকনিকের উদ্দেশ্যে রেখে দেওয়া হয়। আরে না না, সেই নিয়ে সমস্যা নেই। সমস্যা হয়েছে রান্না বান্না নিয়ে। কেননা তোমরা সবাই আশা করছি ভালো করেই জানো যে আমার বউ খুব ভালো রান্না করতে পারে। আর পিকনিকে সবার রান্না বান্না আমার বউয়েরই করার কথা ছিল, কিন্তু হঠাৎ করে শীতের মধ্যে ওর হাতে খুব ব্যথা শুরু হয়েছে। ডাক্তার দেখিয়ে জানতে পারি ওর হাতে বাত আছে, তাই ও রান্না বান্না করতে পারবে না। আকাশবাবুর কথা শুনে পাড়া শুদ্ধ সকলে ভীষণ পরিমাণে দুশ্চিন্তায় পড়ে, কারণ পিকনিকে গিয়ে তারা যদি ভালো মন্দ খাওয়া দাওয়া করতে না পারি তাহলে পিকনিকের উদ্দেশ্যে টাকা দেওয়া বৃথা। আর প্রত্যেক পরিবারে পিকনিক উদ্দেশ্যে 2000 টাকা করে দিয়েছে। এমন সময় রত্না বলে,
তাহলে আর কি হবে আকাশবাবু, আপনি তো বড় মুখ করে রান্না বান্নার দায়িত্ব নিয়েছিলেন। এবার যদি পিকনিকে গিয়ে খেতে না পাই তাহলে আর পিকনিকে গিয়ে আনন্দ হবে কি করে? আপনি তাহলে অন্য রাঁধুনির ব্যবস্থা করুন। আমি সেই ব্যবস্থাও করার চেষ্টা করেছি, কিন্তু আমাদের পিকনিক এমন দিনে, সেই দিনে শহর ভর্তি সবাই পিকনিক করতে যাবে, তাই আমি কোনো রাঁধুনি পাচ্ছি না। এই কথা শুনে সবার মন খারাপ করে। এমন সময় দীপেশের মাথায় একটা খুব সুন্দর বুদ্ধি আসে। তোমরা একদম চিন্তা করো না, এই সমস্যার সমাধান আমার কাছে আছে। ক্রিসমাসের দিন আমার অফিস থেকে একটা পিকনিকের আয়োজন করা হয়, আর ওই পিকনিক রাঁধুনির সাথে আমার খুব ভালো পরিচয় আছে। আমি ওকেই বলবো, ও আমাদের পিকনিকে এসে রান্না বান্না করে যাবে, আর তাতে যদি একটু বেশি টাকা নেই তাহলে কোনো ক্ষতিও নেই। দীপেশের কথা শুনে সবাই খুবই খুশি হয়, কারণ তাদের পিকনিক হওয়াতে আর কোনো বাধা থাকলো না। এভাবেই দেখতে দেখতে বেশ কিছুদিন কাটে, আর নিউ ইয়ারের দিন এসে উপস্থিত হয়। সেদিন সকাল থেকেই সবাই ভীষণ পরিমাণে আনন্দিত, আর পাড়ার প্রত্যেকে খুব সুন্দর করে জামা কাপড় পরে পিকনিকে যাওয়ার জন্য রেডি হয়। আর কিছুক্ষণের মধ্যেই পাড়ায় বাস চলে আসে। সবাই নিজের নিজের ব্যাগ নিয়ে বসার 17 ইঞ্চি নিয়ে আর বাসের মধ্যে রান্না করার সব জিনিসপত্র তুলে নেয়। দেখতে দেখতে কিছুক্ষণের মধ্যেই সবাই গান গাইতে গাইতে পিকনিক স্পটে গিয়ে পৌঁছায়। সেখানে যাওয়ার পর, ওয়াও, এই জায়গাটা কত সুন্দর, আমি তো যতবার আসি ততবারই ভালো লাগে। নতুন বছরের শুরুতে এখানে যদি পিকনিক করতে না পারি তাহলে জীবনটাই একেবারে বৃথা। হ্যাঁ হ্যাঁ, ঠিক কথাই বলেছো। যাও, তুমি সবার সাথে আনন্দ করো। আমি যাই, গিয়ে ঝন্টুদের সাথে একটু কথা বলে আসি, আর সব রান্না বান্না শুরু করে দিতে বলি, কেননা অনেক রান্না বান্নাই তো আছে। আর এখন থেকে রান্না না শুরু করলে সময় মতো খেতেও পারবো না। সকালবেলা হবে কড়াইশুটির কচুরি, গরম গরম আলুর দম, আর দুপুরবেলা হবে মাছের মাথা দিয়ে ডাল, আলু ভাজা, বেগুন ভাজা, কাতলা মাছের কালিয়া, মটন কষা, ভাত, চাটনি, পাঁপড়, মিষ্টি, আর বিকেলবেলায় চিকেন পকোড়া। এরকম খাবারের মেনু শুনে বিদিশার জিভে জল আসে। আর কিছুক্ষণের মধ্যে সবাই যখন মেনু জানতে পারে তখন সবাই লোভের চোটে দাঁড়াতে পারে না। সবারই সেই সময় খাবার খেতে ইচ্ছে করে। বিশেষ করে তোতন এবং তানিয়ার খুবই লোভ হয়, কারণ তারা দুই ভাই বোনে খেতে প্রচন্ড পরিমাণে ভালোবাসে, আর তারা পিকনিকে শুধুমাত্র খাবার খাওয়ার জন্যই এসেছে। দাদা, আপনি একদম চিন্তা করবেন না, আমি এমন রান্না বান্না করবো না যে একেবারে হাত চেটে পুটে খাবেন। আর আমাকে সাহায্য করার জন্য আমি আমার বউকেও নিয়ে এসেছি, দুজনে মিলে আপনাদের খাইয়ে একেবারে পেট ভরিয়ে দেবো, বুঝেছেন? ঝন্টু এবং তার বউ রানীর কথা শুনি সবাই প্রচন্ড পরিমাণে খুশি হয়, আর তারা একটা ঝোপের পেছনে গিয়ে সবার জন্য রান্না বান্না করতে শুরু করে। এমন সময় ব্রেকফাস্ট করার সময় হলে তোতন এবং তানিয়ার প্রচন্ড পরিমাণে খিদে পেয়ে যায়। এই তানিয়া, পরে ব্যাডমিন্টন খেলবো, চল আগে গিয়ে খেয়ে আসি, কারণ এখন বাবা মা পিকনিক করতে এসে ব্যস্ত আছে, আর আমাদের খাবার দিকে তাকাবেও না। তাই আমরা বেশি বেশি করে কড়াইশুটির কচুরি আর আলুর দম খেতে পারবো, আর তারপরে দুপুরবেলা বেশি বেশি করে মটনও খাবো। চল চল। এই বলে তারা ব্রেকফাস্ট করতে চলে যায়। আর দেখতে দেখতে কিছু সময় কাটে, আর সবাই মিলে যখন ফ্যাশন শোয়ে অংশগ্রহণ করবে তার আগে সবাই ব্রেকফাস্ট করতে যায়। এমন সময়, দাদা, আমাদের সবাইকে ব্রেকফাস্ট সার্ভ করে দিন, কারণ একটু পরেই আমাদের নানান রকম কম্পিটিশন শুরু হয়ে যাবে, তখন আর আমরা খেতে পারবো না। আর কম্পিটিশন শেষ হয়ে গেলে আমরা সবাই একসঙ্গে লাঞ্চ করব। ব্রেকফাস্ট সে তো সেই কখন শেষ হয়ে গেছে। আপনাদের দলের ওই দুটো মোটা মোটা ছেলে মেয়ে আছে না, ওরা এসে সব কচুরি আলুর দম খেয়ে চলে গেছে, বললো আপনারা নাকি কেউ খাবেন না, আর আপনাদের শরীর ভালো নেই, তাই আমি ওদেরকে সব ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, আর ওরা দুজন মিলে খেয়েও নিয়েছে। ঝন্টুর এমন কথা শুনে বিদিশা একেবারে অবাক হয়ে যায়, কারণ তানিয়া আর তোতন এমনিতেই ছোট, আর তাদেরকে বকাবকিও করা যাবে না। আর বিদিশা যখন লাঞ্চের কথা জিজ্ঞাসা করে তখন ঝন্টুর কথা শুনে সে আরো আকাশ থেকে পড়ে। আপনাদের দুপুরবেলার খাবার জন্য মাংস, মাছ, ডাল সবকিছুই আমার বউ রান্না করে দিয়েছিল, কিন্তু এই দুটো মোটা বাচ্চা আছে না, ওরা সব খেয়ে নিল। তো কি বদমাইশ বাচ্চা, বাবারে বাবা। আমরা যখন বললাম খেতে দেবো না তখন আমাদের উপর কি চোটপাট, তাই আমরা ভয়ের চোট ওদেরকে সব খাইয়ে দিয়েছি। বিদিশা এমন কথা শুনে নিজের রাগ সামলাতে পারে না, ফলে তখনই বিদিশা সেই ঘটনা সবাইকে জানিয়ে দেয়। তুমি একদম ফালতু কথা বলো না বিদিশা, আমি জানি আমার ছেলে মেয়ে খেতে ভালোবাসে, কিন্তু ওরা এরকম রাক্ষস নয় যে সবার খাবার একা একা খেয়ে নেবে। তোমার বরকে দেখো, তোমার বরের নিশ্চয়ই কোনো গন্ডগোল করে খাওয়া দাওয়ার কম ব্যবস্থা করেছে, তাই জন্যই তো কেউ খেতে পারছে না, আর তুমি অমনি আমার ছেলে মেয়ের উপর দোষ দিচ্ছ। আমি দোষ দেবো কেন? আমাকে রাধুনি যা বলেছে আমি তাই বলছি, আর ওদেরই বা কি দোষ বলো তো? তোমার লোভী ছেলে মেয়ে যদি বেশি বেশি খাবার খায় তাহলে ওরা তো দিতে বাধ্য। এদিকে পিকনিক করার জন্য আমরা সবাই টাকা দিয়েছি, আর তোমার ছেলে মেয়ে সব খাবার খেয়ে নেবে, এটা তো হতে পারে না, বলো? এভাবেই পিকনিকে খাওয়া দাওয়া নিয়ে একটা বিরাট ঝামেলার সৃষ্টি হয়। আর এমন সময় যখন তানিয়া এবং তোতনের কানে এমন কথা গিয়ে পৌঁছায়, মা বিশ্বাস করো, আমরা কোনো খাবার খাইনি, আমাদের নামে মিথ্যা কথা বলা হচ্ছে, কারণ আমরা যখন কড়াইশুটির কচুরি আর আলুর দম চাইতে গিয়েছিলাম তখন ওই লোকটা বলেছে নাকি এখনো রান্না বান্না হয়নি, তাই খেতে দেওয়া যাবে না, আর তখন থেকে আমাদের মোটা মোটা বলে খেপাচ্ছিল। তোতন এমন কথা বললে তাদের কথা কেউ বিশ্বাস করতে চায় না। এমন সময় তারা সবাই মিলে ঠিক করে যে তারা রাধুনির সঙ্গে গিয়ে কথা বলবে। আর তারা যখন ঝোপের সামনে গিয়ে পৌঁছায়
তখন তারা যে এমন দৃশ্য দেখবে সেটা কেউ ভাবতে পারেনি। ঝোপের আড়াল থেকে তারা দেখে যে ঝন্টু এবং তার বউ রানী সব খাবার চুরি করে ব্যাগের মধ্যে ভরছে, আর তার মধ্যে মাংস, কচুরি, আলুর দম, মাছ, চিকেন, মাটন সবকিছুই থাকে, যা দেখে প্রত্যেকে প্রচন্ড পরিমাণে রেগে যায়। আরে তাড়াতাড়ি খাবারগুলো ভরে নাও, এই খাবারগুলো চুরি করে এক্ষুনি পালাতে হবে, কারণ এত বড় রান্নার কন্ট্রাক্ট আমরা আগে কখনো পাইনি। বাড়ি গিয়ে খাবারগুলো জমিয়ে রাখবো আর গরম করে করে খাবো, আর এরা যদি কিছু বলে তাহলে ওই দুটো মোটা মোটা বাচ্চার নামে দোষ চাপিয়ে দেবো। চলো চলো। হ্যাঁ, একদম ঠিক কথাই বলেছো। আর ওই দীপেশ বাবুর অফিস পিকনিকে গিয়ে আমি যে খারাপ কচুরি করেছিলাম না, সেটাকেও বুঝতেও পারেনি। কি করেই বা বুঝবে, যেহেতু অফিস পিকনিক, সবাই তো জল খেয়ে লটকে ছিল আর খাওয়া দাওয়া তো করতেই পারেনি। এই বলে তারা পিকনিকের খাবার চুরি করে যখন সেখান থেকে পালানোর চেষ্টা করে, তখন সবাই মিলে ঝন্টু এবং রানীকে একেবারে চেপে ধরে, আর যার ফলে তারা দুজনেই প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে যায়। কারণ পিকনিকে উপস্থিত কেউ ভাবতেই পারেনি যে রাধুনি এভাবে রান্নাবান্নার খাবার চুরি করতে পারে। তোমরা এত বড় চোর! আমি তোমাদের ভরসা করে আমাদের পিকনিকে রান্না বান্না করতে নিয়ে এসেছিলাম, আর তুমি রান্না বান্না করার জন্য আমাদের কাছ থেকে অ্যাডভান্স অনেক টাকাও নিয়েছো। তোমাদের নামে আমি পুলিশে কমপ্লেন করব। খাবার চোর কোথাকার! আর খাবার চুরি করার পর তুমি আমাদের পাড়ার দুটো বাচ্চার নামে দোষ চাপিয়ে দিচ্ছ। একদম ঠিক কথা। আমার বাচ্চারা কখনো এরকম করতেই পারে না। আমরা সবাই মিলে টাকা দিয়ে পিকনিক করব, আর খাওয়ার সময় তোমরা চুরি করে পালাবে? এটা তো হতে পারে না। আমাদের নিউ ইয়ারের পিকনিকটা তোমাদের মতো চোরের জন্য আমরা নষ্ট হতে দেব না। সবাই মিলে এরকম চিৎকার চেঁচিমেচি করলে ঝন্টু এবং রানী খুবই ভয় পেয়ে যায়, আর তারা বাধ্য হয়ে সকলের কাছে ক্ষমা চায়। এমন সময় সকলে ঝন্টু এবং রানীকে পিকনিক স্পট থেকে তাড়িয়ে দেয়, আর তারা নিজেরা আলাদাভাবে পিকনিক করতে শুরু করে। তারা সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে আর পিকনিকে অনেক অনেক মজা করে বাড়িতে ফিরে আসে। জয়িতা দেবী তার দুই ছেলে মহেশ এবং গোবিন্দর সঙ্গে বাস করে। তার দুই ছেলে একই অফিসে চাকরি করত। মহেশ এবং গোবিন্দ দুজনেই বিবাহ উপযোগী হয়ে যাওয়ায় জয়িতা দেবী তার দুই ছেলের জন্য বিয়ে ঠিক করে দেয়। কিছুদিনের মধ্যেই শীতকালও পড়ে যায়। জয়িতা দেবী তার ছেলেদের বিয়ে শীতকালে ঠিক করেছিল। খুবই ধুমধাম করে সে তার দুই ছেলের বিয়ে দিয়ে নতুন দুই বৌমাকে বাড়িতে নিয়ে আসে। জয়িতা দেবী তার দুই বৌমা মেধা এবং রূপা দুজনকেই তার বাড়িতে স্বাগত জানায়। এদিকে দাও ছোট বৌমা, জিনিসগুলো এদিকে দাও দেখি। ওরে বাবা, তুমি বাপের বাড়ি থেকে কি এনেছো গো এত কিছু? আমরা তো কোনো রকমের যৌতুক চাইনি, তারপরও তুমি এত কিছু কি কি আনলে? মা, আপনি তো জানেন আমার বাবা মা খুবই গরিব, তাই জন্য আমাকে সেরকম দামি কোনো উপহার দিতে পারিনি, কিন্তু যতটা পেরেছে খুশি করেই দিয়েছে। আমি সংসারের জিনিসপত্র, নানান রকম বাসনপত্র, কাঁসার থালা, বাসন, কলসি, বাটি, গ্লাস এগুলো এনেছি। হাঁড়ি, কড়াই, কুকার, হটপট, আরো নানান রকমের কিছু জিনিস আছে। আর বিছানার চাদর, বালিশ, আর এই যে এই একটা কম্বল। শীতকাল তো, সেই জন্য বাবা এই কম্বলটা আমাকে দিয়েছে। বাহ, এই কম্বলটা তো দেখতে খুবই সুন্দর। দেখি দেখি কম্বলটা দাও এদিকে। এই শীতকালে এই কম্বলটা এনেই তুমি কাজের কাজ করেছো। বাকি যা জিনিসপত্র এনেছো এগুলো আমাদের বাড়িতে অনেক আছে, এগুলো না আনলেও হতো। ছোট বৌমা, এই কম্বলটা কিন্তু দারুণ সুন্দর, কত নরম মোলায়েম। এই কম্বলটা আমি রাখলাম, কেমন? এটা আজ থেকে আমি গায়ে দিয়ে ঘুমাবো। আমার না নতুন কম্বল গায়ে দিতে খুব ভালো লাগে। ঠিক আছে মা, কোনো অসুবিধা নেই। আর বড় বৌমা, তুমি তো অনেক বড় লোকের মেয়ে, তুমি তোমার বাড়ি থেকে কিছু আনোনি? হ্যাঁ মানছি আমি কিছু যৌতুক চাইনি, কিন্তু ছোট বৌমা তো অনেক গরিব ঘরের মেয়ে, তারপরও দেখেছো কত কিছু এনেছে। তুমি শীতকালের জন্য একটা কম্বল আনতে পারতে অন্তত। কেন মা, আপনাদের বাড়িতে কি কম্বলের অভাব আছে? কম্বলের অভাব থাকলে বলবেন, আমি কিনে দেব। আর তাছাড়া আমি বাপের বাড়ি থেকে এসব কম দামি হাড়ি, কুড়ি, কম্বল এগুলো আনতে যাব কেন? আমার বাবা মা আমার জন্য ভরি ভরি সোনা গহনা দিয়েছে, এটা কি কম? আপনার ছোট বৌমা তো সোনা গহনা ছিটে ফোটাও আনেনি। একটা কম্বলের জন্য আপনি এমন করছেন যেন আপনার ছোট বৌমা আপনার হাতে অস্কার এনে ধরিয়ে দিয়েছে। আরে মেধা, কি হচ্ছে এটা? কি বড়দের সঙ্গে এভাবে ব্যবহার করতে হয়? এইমাত্র তুমি আমাদের বাড়িতে এলে আর তুমি আমার মায়ের সঙ্গে বাজে ব্যবহার করছো। চলো রুমে চলো। এই বলে মহেশ মেধাকে নিয়ে চলে যায়। গোবিন্দ নিজের বউকে নিয়ে তার রুমে চলে যায়। জয়িতা দেবী খুশি মনে কম্বলটা নিয়ে তার ঘরে যায় এবং সেটা গায়ে দিয়ে শুয়ে পড়ে। কম্বলটা গায়ে দিতেই সে খুবই আরাম অনুভব করে। এই কম্বলটা দেখতে যেমন সুন্দর তেমনই গরম, গায়ে দিতেই কি আরাম হচ্ছে। এই কম্বলটা গায়ে দিলে তো 2 মিনিটের মধ্যে ঘুম চলে আসবে, আর আজকে তাহলে দারুণ ঘুম হবে আমার।
এমনিতেই আমি শীত কাতুরে, আমার রোজ 4-5টা কম্বল লাগে, কিন্তু এই কম্বলটা গায়ে দিয়ে আমার একটুও ঠান্ডা লাগছে না। জয়িতা দেবীর নতুন কম্বলটা পেয়ে খুবই খুশি হয়েছিল, কিন্তু অপরদিকে তার ছোট বৌমা রূপা তার শাশুড়ি মায়ের উপর খুবই রেগে গিয়েছিল, কিন্তু সে তখন কারো সামনে কিছু বলতে পারেনি। কি হলো রূপা, তুমি মনে মনে কি ভাবছো? শুয়ে পড়ো। আরে চিন্তা করো না মা, তোমার কম্বলটা নিয়েছে তাতে কি, আমার কম্বল তো আছে। এসো আমরা দুজনে এই কম্বলে ঘুমাবো। রূপা গোবিন্দর কথা শুনে শুয়ে পড়ে। কিছুক্ষণ পরে গোবিন্দ কম্বলের মধ্যে খুব জোরে একটা পাদ মারে। পাদের গন্ধ রূপার নাকে যেতেই সে খুবই রেগে যায় এবং সে কম্বলের বাইরে বেরিয়ে যায়। এই বাবা, ছি ছি, অসভ্য লোক একটা! তুমি কম্বলের মধ্যে পাদলে কেন? হ্যাঁ, লজ্জা করলো না একবারও? তুমি দেখতে পাচ্ছ না আমি কম্বলটা মুড়ি দিয়ে শুয়েছিলাম? ছি, পাদের গন্ধে পুরো ঘরটা ভরে গেল। শীতকালে বিয়ে করাটা একটা বড় জ্বালা হয়েছে মনে হচ্ছে। এই তুমি আমাকে এত কথা শোনাচ্ছ কেন? হ্যাঁ, আমার পাদ লাগলে আমি কি পাদবো না? শীতকালে পাদ লাগলে কি বাইরে গিয়ে পেদে আসবো? এই ঠান্ডার সময় কম্বল খোলা সম্ভব কা থেকে তুমিই বলো? আর তাছাড়া এটা আমার কম্বল, তুমি এই কম্বলটা তোমার বাপের বাড়ি থেকে নিয়ে আসোনি, বুঝেছো? এই কম্বলে পাদার অধিকার একমাত্র আমারই আছে, বুঝেছো? ঠিক আছে, যাও, তোমার কম্বলে তুমি একাই ঘুমাও, বাজে লোক একটা। এই বলে রূপা অন্য একটা কম্বল গায়ে দিয়ে শুয়ে পড়ে। অন্যদিকে জয়িতা দেবী সেদিন থেকে সকাল বিকাল সন্ধ্যা সব সময় কম্বলটা গায়ে দিয়েই বসে থাকতো আর সব সময় কম্বলে সুনাম করত। এই দেখে বড় বৌমা মেধার খুবই রাগ হতো। সত্যি ছোট বৌমা, এরকম কম্বল আমি আগে জীবনে কখনো পাইনি। এই কম্বলে দারুণ আরাম। যে একবার এই কম্বলটা গায়ে দেবে সে আর জীবনে অন্য কোনো কম্বলের দিকে ফিরে তাকাবে না। আমাকে এত ভালো একটা কম্বল দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। কি জানি বাবা, এই কম্বলে কি আছে? আমি বাপের বাড়ি থেকে কম্বল নিয়ে আসিনি বলে এরকম বারে বারে আমাকে কম্বলের খোঁটা দেবে? আমিও কম নই, আমি কালকেই 8-10টা কম্বল কিনে নিয়ে আসবো। দেখবো তখন কেমন ঢং করতে পারে আমার শাশুড়ি মা। পরের দিন মেধা দোকান থেকে অনেক দামি দামি 10টা কম্বল কিনে নিয়ে আসে। সে তার শাশুড়ি মাকে কম্বলগুলো দেয়। জয়িতা দেবী কম্বলগুলো নিয়ে গায়ে দিয়ে চেক করতে থাকে যে কম্বলগুলো ভালো কিনা। সব কম্বলগুলো দেখার পর সে বলে, না বৌমা, তোমার এই কম্বলগুলো পছন্দ হচ্ছে না। ছোট বৌমার কম্বলে যে আরাম পাওয়া যায় এই কম্বলগুলো গায়ে দিয়ে সেরকম আরাম পাওয়া যাচ্ছে না। তুমি তোমার এই কম্বলগুলো নিয়ে যাও। এটা শুনে মেধার খুবই রাগ হয়। সে মনে মনে ভাবে, আমাকে এত বড় অপমান করা, ওই গরিব ভিখারি মেয়েটার কম্বলের কাছে আমাকে এত বড় অপমান করা। দাঁড়া, আজকে আমি তোর ব্যবস্থা করছি। ওই কম্বলে ঘুমাতে তোর খুব মজা লাগে তাই না? তুই দাঁড়া শুধু। মেধা রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে জয়িতা দেবীর ঘরে যায় এবং কম্বলটাতে জল ঢেলে ভিজিয়ে দেয়। সে যখন এটা করছিল তখন ছোট বৌমা রূপা তাকে দেখতে পায়। মেধা তাকে দেখে খুবই ঘাবড়ে যায়। এই ছোট, তুই মাকে কিছু বলিস না প্লিজ, আসলে আমি ইচ্ছা করে জলটা ঢালিনি। আমি ভালো করেই দেখেছি দিদি, তুমি ইচ্ছা করে জলটা ঢেলেছো, আর তুমি যা করেছো একদম ঠিক করেছো। আমার না খুব রাগ হয় জানো, আমি বাপের বাড়ি থেকে কম্বল যত শখ করে নিয়ে এলাম, যে কম্বলটা গায়ে দিয়ে আমার বরের সঙ্গে ঘুমাবো, বুড়িটা তো আমার কম্বলটাতে কবজা করে বসে আছে। এই চুপ কর চুপ কর, মনে হচ্ছে শাশুড়ি মা আসছে, চল পালা এখান থেকে তাড়াতাড়ি। এই বলে তারা দুজনে সেখান থেকে পালিয়ে যায়। জয়িতা দেবী তার ঘরে এসে কম্বলটা ভিজে দেখে খুবই রেগে যায়। আমি ভালো করেই বুঝতে পারছি এটা ছোট বৌমারই কাজ। কম্বলটা বাপের বাড়ি থেকে নিয়ে এসেছে বলে এত রাগ। শাশুড়ি মা একটা কম্বল নিয়েছে তাতে বোধহয় ওর জীবনটা বেরিয়ে যাচ্ছে। এবার কি হবে? আজকে আমি কিভাবে ঘুমাবো? কম্বল তো ভিজে গেছে। এক কাজ করি, আমার হেয়ার ড্রায়ারটা দিয়ে কম্বলটা শুকিয়ে নি, না হলে অন্য কোনো কম্বল গায়ে দিলে আমার যে ঘুমই হবে না। পরের দিন রূপা কম্বলের জন্য তার বরের সঙ্গে ঝগড়া করতে থাকে। তোমার মায়ের এত লোভ কেন বলো তো? আমি বাপের বাড়ি থেকে কম্বলটা নিয়ে এলাম আর তোমার মা তো কম্বলটা চাপটে ধরে বসে আছে। আমি তো ভেবেছিলাম কম্বলটা গায়ে দিয়ে 2-3 দিন পর হয়তো আমাকে রিটার্ন করে দেবে। তুমি জানো ওই কম্বলটা কত ভালো? আমি কিচ্ছু জানি না, তোমার মায়ের কাছ থেকে কম্বলটা নিয়ে এসো, তুমি আর আমি ওই কম্বলেই ঘুমাবো। আরে বাবা, একটা কম্বলের জন্য তোমরা কি শুরু করেছো বলো তো? ঠিক আছে দাঁড়াও, আমি মায়ের কাছ থেকে কম্বলটা চেয়ে নিয়ে আসছি। এই বলে গোবিন্দ তার মায়ের কাছ থেকে জোর করে কম্বলটা চেয়ে এনে তার বউকে দিয়ে দেয়। রূপা খুবই খুশি হয়ে কম্বলটা গায়ে দিয়ে ঘুমায়। কিন্তু পরের দিন জয়িতা দেবী রূপাকে কিছু না জানিয়েই কম্বলটা তার ঘর থেকে নিয়ে চলে যায়। এত ভালো কম্বলটা আমি কিছুতেই তোমাকে দিতে পারবো না। তুমি সেদিন আমার কম্বলে জল ঢেলে দিয়েছিলে যাতে আমি কম্বলটা ব্যবহার করতে না পারি।
আমি জানি রাত্রিবেলা তুমি কম্বলটা নিশ্চয়ই নিতে আসবে, তার আগে আমি আমার কাজটা সেরে ফেলি। এই বলে জয়িতা দেবী রূপার কম্বলে ভালো করে অনেকগুলো জলবিছুটি পাতা ঘষে দেয়। সে কাউকে কিছু না বলে তার ঘরেই কম্বলটা রেখে দেয়। সন্ধেবেলা বড় বৌমা মেধা জয়িতা দেবীর ঘরে আসে। এই তো এতদিন পর আমি কম্বলটা গায়ে দেওয়ার সুযোগ পেলাম। আজকে আমি এই কম্বলটা গায়ে দিয়ে দেখতে চাই যে কি আছে এই কম্বলে। শাশুড়ি মা সবসময় কেন এত সুনাম করে, আর কেনই বা এই কম্বলের জন্য পাগল হয়ে যায়। এই বলে মেধা কম্বলটা গায়ে দিতে শুরু করে। কিছুক্ষণের মধ্যেই তার গা চুলকাতে শুরু করে। সে গা চুলকাতে চুলকাতে পাগল হয়ে যায়। ওরে বাবারে, কি ছিল এই কম্বলের মধ্যে? বাবারে বাবা, আমার গায়ে তো চুলকাচ্ছে কেন? কত জ্বালাও করছে। এটা নিশ্চয়ই রূপার কাজ। মনে হচ্ছে রূপা মনে হয় শাশুড়ি মায়ের উপর রাগ মেটানোর জন্য এটা করেছে। দূর বাবা, এই কম্বলের দরকার নেই, আমি পালাই এখান থেকে। এই বলে মেধা সেখান থেকে পালিয়ে যায়। রূপা তার ঘরে কম্বলটা দেখতে না পেয়ে তার শাশুড়ি মায়ের ঘরে আসে। হ্যাঁ, আমি ঠিকই বুঝেছিলাম, শাশুড়ি মা কম্বলটা নিয়ে চলে এসেছে। বুড়িটা তো ভালোই জ্বালাচ্ছে। যতই যাই করুক না কেন, এই কম্বলটা আজকে আমি শাশুড়ি মাকে গায়ে দিতেই দেব না। আমি এটা এমন জায়গায় লুকিয়ে রাখবো যাতে কেউ দেখতে না পায়। কিন্তু এটা কোথায় রাখবো? হ্যাঁ, আইডিয়া, রান্নাঘরে রেখে দিই। এখন তো আমি রান্না করব। রান্না করা হয়ে গেলে কম্বলটা নিয়ে এসে গায়ে দিয়ে শুয়ে পড়বো, তাহলে শাশুড়ি মা কম্বলটা নিতে পারবে না। এই বলে রূপা কম্বলটা নিয়ে রান্নাঘরে চলে যায়। সে রান্নাঘরে একপাশে কম্বলটা রেখে রান্না করতে থাকে। রান্না করতে করতে ভুলবশত কম্বলে আগুন ধরে যায়। কম্বলটা দাউ দাউ করে জ্বলতে থাকে। এই দেখে রূপা খুবই ভয় পেয়ে যায়। আগুন, আগুন, আমার কম্বলে আগুন ধরে গেছে। কি কোথায় আছো? তাড়াতাড়ি এসো, বাঁচাও, বাঁচাও আমার কম্বলটাকে, বাঁচাও আমার কম্বল। রূপার কথা শুনে তাড়াতাড়ি করে সেখানে সবাই ছুটে আসে। কই দেখি দেখি, সরো সরো, তাড়াতাড়ি সরো, জল দেব। এই যে আমি জল এনেছি, সরো দেখি। এই বলে জয়িতা দেবী কম্বলের উপর জল ঢেলে আগুনটা নিভিয়ে দেয়, কিন্তু ততক্ষণে কম্বলটা পুড়ে গিয়েছিল। এই দেখে রূপা এবং জয়িতা দেবী দুজনেই খুবই কষ্ট পায়, কিন্তু বড় বৌমা মেধা খুবই আনন্দ পায়। এ কি হয়ে গেল? আমার পছন্দের কম্বলটা তুমি পুড়িয়ে ফেললে ছোট বৌমা। তোমার মনে এত হিংসা? আমি তো শুধুমাত্র এই কম্বলটাই চেয়েছিলাম তোমার কাছে। আর কি চেয়েছি বলো? তুমি জানো এই কম্বলটা কত ভালো ছিল? আমি হাজার চেষ্টা করলেও এরকম কম্বল আর খুঁজে পাবো না। মা, আমি ইচ্ছে করে এই কম্বলটা পুড়িয়ে দিইনি, বিশ্বাস করুন। ভুল করে কম্বলটা পুড়ে গেছে। আর আপনার যেমন কম্বলটা পছন্দের, আমারও তো কম্বলটা পছন্দের ছিল। আমার বাবা আমাকে দিয়েছিল। আপনার মনে হয় আমি কম্বলটা ইচ্ছে করে পুড়িয়ে ফেলবো? যা হয়েছে খুবই ভালো হয়েছে। আমি তো খুব খুশি হয়েছি। একটা কম্বলের জন্য আপনারা দুজন যা শুরু করেছিলেন, বাপরে বাপ, আদিক খেতে একেবারে সহ্য হচ্ছিল না। কি আর করবেন বলুন? এই কম্বলের স্মৃতি হিসেবে ছাইগুলো তুলে রেখে দিন। যখনই কম্বলের কথা মনে পড়বে, কম্বলের ছাই নিয়ে একটু কপালে ঘষে নেবেন। হে 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 হে। এরকম ভাবে মেধা জোরে জোরে হাসতে থাকে। রূপা ও জয়িতা দেবী দুজনেই মন খারাপ করে পুড়ে যাওয়া কম্বলটার দিকেই তাকিয়ে থাকে। ঠিক তখনই সেখানে ছোট বৌমা রূপার বাবা রাজচন্দ্রবাবু চলে আসে। বাবা, তুমি এখানে হঠাৎ করে? হ্যাঁ রে মা, আমি তোদের পাড়ায় কম্বল বিক্রি করতে এসেছিলাম, কিন্তু কম্বলের দাম শুনে কেউই কম্বল কিনতে চাইলো না। তোকে আমি বিয়েতে যেরকম কম্বল দিয়েছিলাম, অরিজিনাল কাশ্মীরি কম্বল, আমি 4-5টা এনেছি। এই নিন দিদি, এই কম্বলগুলো রাখুন, আপনারা বাড়ির সবাই মিলে ব্যবহার করবেন, কেমন? এটা শুনে রূপা এবং জয়িতা দেবী দুজনেই খুবই খুশি হয়। কই দেখি দেখি, এই কম্বলগুলো ওই কম্বলের মতো কিনা? হ্যাঁ তাই তো, ঠিক এই কম্বলের মতোই যেটা পুড়ে গেল। আচ্ছা দাদা, এই কম্বলগুলোর দাম বলুন তো। অরিজিনাল কাশ্মীরি কম্বল সবার কি কেনার সামর্থ্য আছে বলুন তো? সেই জন্যই তো আপনার কম্বল কেউ কিনলো না। না না দিদি, এই কম্বলগুলোর দাম মাত্র 100 টাকা করে। কম্বলের দাম কম শুনে কেউ হয়তো কম্বলগুলো কিনতে চাইলো না। আর আমি রাস্তার ধারে ফুটপাতে কম্বল বিক্রি করতাম তো, সেই জন্য আরো কেউ কম্বল কিনতো না। আর তাই জন্যই নতুন করে পাড়ায় পাড়ায় কম্বল বিক্রি করা শুরু করেছি। কি, মাত্র 100 টাকা করে? 100 টাকার আবার কম্বল পাওয়া যায়? আমার তো বিশ্বাসই হচ্ছে না। আর ছোট বৌমা, তোমার বাবা যে কম্বলের ব্যবসা করে সেটা আমাকে আগে বলতে পারতে। একটা কম্বল নিয়ে তাহলে আমি আর তুমি কাড়াকাড়ি করতাম না। আপনারা দুজনে নয়, আমিও আপনাদের দলে ছিলাম। আসলে আমারও কম্বলটা খুবই পছন্দের ছিল। আপনারা আমাকে কম্বলটা ব্যবহার করতে দিতেন না বলে আমার খুবই হিংসা হতো। আর আমি জানতাম না যে কম দামি জিনিসও এত ভালো হতে পারে। বাবা, তুমি চিন্তা করো না, আমাদের পাড়ার অনেকেই তোমার কাছ থেকেই কম্বল কিনবে। আমার শাশুড়ি মা সবাইকে তোমার হয়ে কম্বল কিনতে বলবে। কি মা, তাই তো?
আজ থেকে আমাদের মধ্যে আর কম্বল নিয়ে টানাটানি হবে না, আমরা সবাই আলাদা আলাদা কম্বল ব্যবহার করতে পারবো। এই বলে রূপা একটা কম্বল তার শাশুড়ি মাকে দেয় এবং আর একটা কম্বল মেধাকে দেয়। সবাই খুবই খুশি হয়। এভাবে সেদিনের পর থেকে তাদের বাড়িতে কম্বল নিয়ে ঝগড়া ঝামেলা লড়াই বন্ধ হয়ে যায় এবং সবাই হাসি খুশি বসবাস করতে থাকে।